আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি প্রশংসা করেছিলাম তারেক রহমান সরকারের তাকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা দেয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমি বলেছিলাম যে আইরিন খানকে মন্ত্রীর মর্যাদা দিলে অবশ্যই সেটা ভালো হতো। হয়তো তারেক রহমান চিন্তা করেছেন যে যেহেতু উনি জোবায়দা রহমানের চাচাতো বোন, কাজেই তাকে মন্ত্রীর মর্যাদা দিলে তারেক রহমানের সম্পর্কে মানুষ প্রশ্ন তুলবে, সেই জন্য হয়তো দেননি। যেখানে এই যে একজন অস্ত্র চোরা কারবারি মুসা বিন শমশের যে নিজেকে টাইটেল দিয়েছে প্রিন্স, চিন্তা করেন একটা বাংলাদেশি লোক চরম মূর্খ, চরম কুৎসিত, এবং বিদেশি এনে আপনার তার ভিডিও তোলে যেখানে সে তার স্ত্রী তাকে খাইয়ে দিচ্ছে। আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন, আপনি আপনার জীবনে বোধহয় এমন কুৎসিত ছবি খুব কম দেখেছেন। সেই রকম একটা অসভ্য লোকের ছেলে, যেগুলা বলতে পারেন যে চোরা কারবারি হয়ে বড় লোক হলে তাদের ছেলেরা যেভাবে বকে যায়, সেই রকম একটা ছেলে ববি হাজ্জাজ বা এই যে নূর, যে মার খেতে খেতে নেতা হয়েছে এবং বিকাশ নূর নামে পরিচিত, এরা যদি প্রতিমন্ত্রী হতে পারে, সেই অনুযায়ী আইরিন খান মন্ত্রী হবেন বা তারও উপরের পদমর্যাদা ভোগ করবেন, সেটাই তো স্বাভাবিক। আরেকটা প্রশ্ন তুলেছিলাম যে আইরিন খান ব্রিটিশ নাগরিক। এটা আমি আসলে জানতামই না উনি কোন দেশের নাগরিক, হয়তো ধারণা করতাম বা চিন্তা করতাম। এটা পুরোপুরি পাবলিশড ফ্যাক্ট, আইরিশ খান একজন ব্রিটিশ নাগরিক। সেই প্রশ্নটা আগে অনেক ছিল। আমাদের দেশে তো আসলে আইনগতভাবে কোনো বিদেশি নাগরিক এই ধরনের দায়িত্ব পেতে পারে না। আর কূটনীতিকদের ক্ষেত্রে তো এটা করা ছিল, যে এখনো হয়তো আসছে যে কূটনীতিকরা বিদেশি বিয়েই করতে পারবে না, এইটার একটা আইন ছিল, এবং বিদেশি হলে বিয়ে করতে পারবে না। এই আইনটা প্রথম ব্যক্তিগতভাবে একজনের ক্ষেত্রে রিল্যাক্সড করা হয়, তার নাম হইল ইসমত জাহান। অতি স্বার্থপর কিন্তু তথাকথিত ভালো কূটনীতিক হিসাবে পরিচিত, যার মা আওয়ামী লীগ করে, কি করে না করে, আওয়ামী লীগ থাকলেও সে ভালো পজিশন পায়, যেহেতু শেখ হাসিনা মেয়েদেরকে যথাযোগ্য মর্যাদা দেন, আবার বিএনপির ক্ষেত্রেও পায়। এই ধরনের একটা মহিলা, সে বেলজিয়ামের রাষ্ট্রদূত ছিল, অনেক কিছু ছিল। সে একজন বেলজিয়ান নাগরিককে বিয়ে করবে, এই জন্য ওই ফখরুদ্দিন সাহেবের সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা তার ক্ষেত্রে আইনটা শিথিল করে। এই প্রথম একজন বাংলাদেশি কূটনীতিক বিদেশিকে বিয়ে করে, ইসমত জাহান। পরবর্তীতে ইসমত জাহানের তখন অনেক বয়স, তখনই বয়স 55 টাইপ বা এর উপরে হবে। এই সুযোগ নিয়ে আরো দুই একটা ছেলে মেয়ে বিয়ে করেছে। আমি এটা আইন ছিল যে বিয়ে করতে পারবে না বাংলাদেশি কূটনীতিকরা, এটাই আইনটাই পালন করা হতো। এবং এই ইসমত জাহান যেহেতু ক্ষমতাশালী মহিলা, তার দুলাভাই হেমায়েত উদ্দিন ছিল পাকিস্তানপন্থী অফিসার, সে তখন আবার ফরেন সেক্রেটারি ছিল। এই ইসমত জাহানকে যখন বিদেশি নাগরিক, সম্ভবত বেলজিয়াম নাগরিক, কারণ বেলজিয়ামে বিয়ে করেছে এবং ইসমত জাহান পরবর্তীতে বেলজিয়ামে স্থায়ী হয়ে গেছে। ইসমত জাহানের মতো যদি কেউ হতে পারে, তার জন্য তো কোনো আইন চেঞ্জ করা আসলে কোনো বিষয়ই না। একটা মানুষ যত ধরনের স্বার্থপর হতে পারে, এগুলা তাই। সেই সুযোগে আরো দুইটা আমার জানা মতো দুইটা ছেলে বিদেশি নাগরিক বিয়ে করেছে। অর্থাৎ বিদেশি নাগরিক বিয়ে করাই কিন্তু বাংলাদেশি কূটনীতিকদের জন্য নিষিদ্ধ, আইন তুলে দেওয়া হয় নাই। এখন ব্যক্তি বিশেষ, অর্থাৎ যে দরখাস্ত করবে তাকে, যেহেতু ইসমত জাহানকে দিয়েছে সরকারগুলো, তো আর সেটা মানা করতে পারে না। তবে এই আইনটাও কিন্তু অন্যায্য একটা আইন, বরঞ্চ কূটনীতিকদের বেশি বেশি বিদেশি বিয়ে করতে দেওয়া উচিত। কেন জানেন? এটা দেওয়া উচিত এই জন্য যে কূটনীতিটাই হলো যে পাবলিক রিলেশনস। আপনি যত বেশি মানুষের সাথে সম্পর্ক করবেন, যত বিদেশিদের সাথে সম্পর্ক করবেন, সেটা তত ভালো। এই নিয়ম দেখেন ভারতে, কিন্তু এখন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ডক্টর জয়শঙ্কর, ওনার স্ত্রী কিন্তু জাপানিজ। উনি জাপানে চাকরি করেছেন বা কিছু একটা করেছেন, জাপানি নাগরিক বিয়ে করেছেন, তাতে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কোনো কিছু কিন্তু সমস্যা হয়নি। যাই হোক, আমাদের আইন আছে যে কূটনীতিকরা বিদেশি নাগরিকই বিয়ে করতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে বিদেশি নাগরিককেই আমরা রাষ্ট্রদূত বানিয়ে দিচ্ছি, সেটাকেও আমি বড় চোখে দেখি না। এই জন্য যে 2024-এর জঙ্গি উত্থানের পর তো আমাদের রাষ্ট্রটা এক ঝাঁক বিদেশি এসে শোষণ করেছে, শাসন করেছে। ইউনুস কত দেশের নাগরিক, সেটা তো কলিমুল্লাহ বলার পর, প্রফেসর কলিমুল্লাহকে তো ইউনুস দিয়ে দিল, জেলে দিয়ে দিল। পরে এসে তারেক রহমান সাহেব এসে নাকি তার চাকরিটাও চলে গেছে। তবে শুনেছি এই কলিমুল্লাহ সাহেব নাকি জেল থেকে মুক্তি পেয়েছে। ইউনুস, তারপরে আলী রিয়াজ, এইরকম অনেকগুলা বিদেশি নাগরিক এসে বাংলাদেশ শাসন করলো না। সেক্ষেত্রে একজন বিদেশি নাগরিক যার অরিজিন বাংলাদেশে, তিনি রাষ্ট্রদূত হয়েছেন, এইটাকেও আমি খুব একটা আসলে গুরুত্বপূর্ণ মনে করি না। আর আমি এটাও বলেছি যে আইরিন খান ইতিমধ্যে যতটুকু প্রমিনেন্স, উনি জাতিসংঘের একটা বিষয়ে চাকরি করেন, সেটা হলো বাকস্বাধীনতা। এই ব্রিটিশ মুসলিম নিশ্চয় বাকস্বাধীনতা ভালোই বোঝেন।
আমি আশা করব যে তিনি বাংলাদেশের বাক স্বাধীনতার ব্যাপারে কি বলেন টলেন এগুলো দেখতে চেয়েছিলাম, আসলে যা দেখলাম সেটা বলছি, কিন্তু আসলে এই ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের একটু বোঝা উচিত। আগের বক্তব্যে আমি যেটা বলেছিলাম সুস্পষ্টভাবে যে আইরিন খানের সম্পর্কে আপনি এই যে এতক্ষণ যতগুলা কথা বললাম কোনোটাই কিন্তু তার বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার ক্ষেত্রে অন্তত আমার কাছে কোনোভাবে বাধা নয়। যেই জায়গাটায় আমার আইরিন খানের বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার বাধা, সেটা তারেক রহমানের জন্য কিন্তু আবার বাধা নয়। কারণ আইরিন খান একজন পাকিস্তানি সেকুলার। আপনারা যদি পাকিস্তানি সেকুলার বুঝতে চান যে যেটা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য বোঝা অত্যন্ত জরুরি, আমাদের কতগুলো জিনিস বোঝার ক্ষেত্রে পাকিস্তানি সেকুলার কিভাবে এর উদ্ভব হলো, এদের কি মানসিকতা, কিভাবে এরা নাস্তিক হয়েও 2024-এর জঙ্গিদের সাথে উত্থানে শরিক হলো, এই জিনিসটা বোঝা অনুধাবন করা অত্যন্ত জরুরি। এটা একটা একটা অত্যন্ত জটিল মনস্তত্ত্ব। সেই জিনিসটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, যারা আমার ভিডিওগুলো শুনেন তারা নিশ্চয়ই দেখেছেন। আমার এই যারা ভিডিওটা এডিট করে ওরা বলে যে ক্যামেরার দিকে তাকাতে, আমি তো যেই মোবাইল ফোনে ভিডিওগুলো করি ওরা এডিট করে, ওরাও প্রফেশনাল না, আমিও প্রফেশনাল না, আমরা সবাই অ্যামেচার। কারণ আমরা এসে এখানে মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশে যাতে একটা ঘৃণার পরিবর্তে সম্প্রীতির, প্রেমের, ভালোবাসার, উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায় শেখ হাসিনার নেতৃত্বে, সেটার জন্য। সেখানে আমার যে এই টেকনোলজিতে আমার যে ব্যর্থতা, সেগুলো নিশ্চয়ই আপনারা ওই বারবার কমেন্টে এসে বলার দরকার নেই। আমরা জানি যে আমরা এগুলোতে ভালো নই, কিসে ভালো সেটা বললেও বিশ্বাস করে না, খারাপ যেটা সেটা তো স্বীকারই করি। যা হোক, এই মোবাইলকে ল্যান্ডস্কেপে দিয়ে এর ক্যামেরার দিকে তাকিয়ে থাকা একটু জটিল, আমার পক্ষে হয় না আর কি। পাকিস্তানি সেকুলারদের জানেন যে কথাটা আগের ভিডিওগুলোতে বলতে পারিনি, সেটা হলো যে আসলে পাকিস্তানি সেকুলারদের কোনো রাষ্ট্র নেই। আপনি বোঝেন যে একটা মানুষ যখন রাষ্ট্রহীন হয় তার অন্তরের ব্যথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী, তার তো রাষ্ট্র নাই ভাই। একজন মানুষের যদি রাষ্ট্র না থাকে তার অন্তরের ব্যথা আপনাকে বুঝতে হবে। বা বদরুদ্দিন উমর, তার কিন্তু কোনো রাষ্ট্র ছিল না। নুরুল কবির, তার তো রাষ্ট্র নাই। এই যে রাষ্ট্র না থাকা, এই অভাব এবং তাদের যে এই যে দুঃখটা, এটা আমাদের বুঝতে হবে। তাদেরকে বুঝতে হলে রাষ্ট্র কিভাবে নাই দেখেন। এই মুসলমানগুলো ভারত যখন ভাগ হয়ে যায়, হিন্দু এবং মুসলমান এই ধরনের আপনার সাম্প্রদায়িক ভিত্তিতে, যেটা সত্যিকার অর্থে ভারতের হিন্দু লিডারশিপের ব্যর্থতা হিসাবে আমি ধরে নিই। কারণ হলো যে কোনো দেশের সংখ্যাগরিষ্ঠের ব্যর্থতা হলো সেই রাষ্ট্রের যে কোনো ধরনের ব্যর্থতাই হলো সংখ্যাগরিষ্ঠের ব্যর্থতা। শুধু সেই সূত্রে আমি মনে করি যে ভারত ভাগ হওয়াটা হিন্দু লিডারশিপদের, হিন্দু নেতাদের আসলে কূপমণ্ডুকতার একটা বহিঃপ্রকাশ ছিল। ভারত ভাগ করার কোনো দরকার ছিল না। যদি জিন্না ক্ষমতা চায়, জিন্নার হাতে আপনারা ক্ষমতা দিয়ে দিতেন, রাষ্ট্রটা কেন ভাগ করলেন? এটা হলো আমার কথা আর কি। কিন্তু যখন এই সাম্প্রদায়িকতার ভিত্তিতে রাষ্ট্রটা ভাগ হয়ে যায়, তখন তো বদরুদ্দিন উমর এবং এরকম হাজার হাজার মুসলমান, যারা ভারত, যে রাষ্ট্রটা ভারত হবে তার ভূখণ্ড থেকে পাকিস্তানের দিকে স্রোতের মতো গেছে, লক্ষ লক্ষ মানুষ গেছে এবং যাওয়ার পথে 2-3 লক্ষকে মেরেও ফেলা হয়েছে বা মরে গেছে। এই মানুষগুলো আস্তিক হোক, নাস্তিক হোক, ধর্মপ্রাণ হোক, সুবিধাবাদী হোক, এরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে একটা মুসলিম দেশে বসবাস করার জন্য গেছে, হিন্দু রাষ্ট্র ছেড়ে দিয়ে। কিন্তু 1971 সালে আমরা যখন সেই মুসলিম রাষ্ট্রটা ভেঙে দিলাম, রাতারাতি এই পাকিস্তানি সেকুলারগুলা রাষ্ট্রহীন হয়ে গেছে না? বদরুদ্দিন উমর রাতারাতি রাষ্ট্রহীন হয়ে গেছে না? আমরা তো আর মুসলিম রাষ্ট্র রাখিনি। আপনার মনে এখনো প্রশ্ন আসতে পারে, আমি সেটা বারবার বলছি যে বদরুদ্দিন উমর বা এরকম অনেক আছে যারা নাস্তিক, একেবারেই নাস্তিক। নাস্তিক কথাটা আমি অপমান করি, ওদেরকে বলি, আসলে এটা বলা উচিত না। নাস্তিকদের আমি খুব রেসপেক্ট করি। নাস্তিক হতে না পারা আমার জন্য অবশ্যই একটা ব্যর্থতা, এবং নাস্তিকতা কোনো সমাধান নয়, এই কথাগুলো আমি বারবার বলেছি। কিন্তু পৃথিবীতে যা কিছু আবিষ্কার সবই তো নাস্তিকরা করেছে, এই ডেটা তো কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কিন্তু এই পাকিস্তানি নাস্তিকদের আমি বারবার নাস্তিক বলি এই জন্য যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ নাস্তিক না হলেও জঙ্গিদের দ্বারা খুন হয়ে যায়। আমরা যেমন অধ্যাপক জাফর ইকবালকে খুনের হাত থেকে অলমোস্ট বাঁচিয়েছি, অনেকে নাস্তিকও আছেন। আমার আসলে নাস্তিক আস্তিক ওইটা ইস্যুটা আমি কেন বলি বারবার, সেটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে সচেতন করার জন্য। তারা যে নাস্তিক দেখেই লাভ দিয়ে উঠেন এবং এটাকে ধর্মীয় এজেন্ডা মনে করেন, জামাত ইসলাম তো সেটা মনে করে না। জামাত ইসলাম কিন্তু তার পক্ষে কোনো নাস্তিক গেলে তাকে খুব সযতনে রক্ষা করে, যেমন বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, নুরুল কবিরের কথা বলতে পারবো না, শুনেছি সে বামপন্থা টামপন্থা করে। প্রকৃত বামপন্থী তো নাস্তিক। নাস্তিক না হয়তো আসলে বামপন্থী হবেন, নাস্তিক হবেন না, এটা কিন্তু হয় না। কোনো মানুষ যদি বামপন্থী হয় এবং নাস্তিক না হয় তাহলে সে প্রচন্ড ভেজালযুক্ত মানুষ, যেমন মাওলানা ভাসানী। হ্যাঁ, আমি বলছি না যে মাওলানা ভাসানীকে আমার অসম্মান করার কোনো ইচ্ছা নাই, কিন্তু যুক্তির বিচারে যখন আসবেন তখন কিন্তু আপনি আবার সেই ব্যক্তিকে আপনি সম্মান করতে পারবেন না।
অর্থাৎ বামপন্থী কমিউনিজম, যেটা সোশ্যালিস্ট কমিউনিস্ট, তাদেরকে নাস্তিক হতে হবে। পরিপূর্ণ নাস্তিক না হলে কেউ যদি বলে যে আমি কমিউনিস্ট পার্টি করি, আমি বামপন্থী করি, সে ভণ্ড, সে প্রতারক। অর্থাৎ এই ভণ্ডামি প্রতারণা যে সবসময় বুঝে শুনে মানুষ করে তাও নয়। মানুষের ত্রুটি, লক্ষ কোটি ত্রুটি সম্পন্ন জিনিস হলো মানুষ। আমি যেমন লক্ষ কোটি ত্রুটির সমাহার। আমার সাথে মাওলানা ভাসানীর পার্থক্য এতটুকু যে আমি আমার ত্রুটিগুলো সম্পর্কে সচেতনতা পোষণ করার চেষ্টা করি, মাওলানা ভাসানী সেটা করেননি। ফলে এত বড় নেতা হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি একজন ব্যর্থ রাজনীতিবিদ ছিলেন এবং তাকে অ্যানার্কিস্ট হিসাবে আপনি চিহ্নিত করতে পারেন। যাই হোক, আমরা ওই জায়গাটায় আসি। এই যে মানুষগুলো, সাম্প্রদায়িক ঘৃণা কিন্তু একটা নাস্তিকের কাছেও থাকতে পারে। একটা নাস্তিক দেখবেন হিন্দুকে মালাউন গালি দেয়, আমিও গালি দিই, আমার ভেতরেও তো সাম্প্রদায়িকতা আছে। হয়তো আমার সচেতনতা আমাকে সবসময় এই গালিটা দিতে বাধা দেয় বা আমি এটাকে খারাপ মনে করি। একজন নাস্তিক যখন একজন হিন্দুকে মালাউন বলে গালি দেয় মন থেকে, সে সাম্প্রদায়িকতা থেকে দেয়। সে আল্লাহতে বিশ্বাস করে না, নবীতে বিশ্বাস করে না, কিন্তু সে মুসলমান সমাজের মধ্যে থাকতে চায়। এই মুসলমান সমাজের মধ্যে থাকার জন্য লক্ষ লক্ষ মুসলমান বর্তমান যে ভারত ভূখণ্ড, সেখান থেকে পালিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে এসছে। বরঞ্চ পশ্চিম পাকিস্তানটা তারাই চালিয়েছে। এই যে পারভেজ মোশাররফ, তাকে নিয়ে আমি মাঝে মধ্যে কথা বলি, যে ভারতের সাথে কার্গিল যুদ্ধ করেছিল, সে কিন্তু দিল্লির মানুষ। দিল্লি থেকে গিয়ে পাকিস্তান, বলছেন পারভেজ মোশাররফের কষ্টটা কত গভীর। সে থাকতে পারেনি ভারতের, বা থাকেনি, সে হয়তো হিন্দুদের সাম্প্রদায়িকতা দেখেছে। যেটাই হোক, কোনো একটা কারণে যখন এভাবে মানুষ উদ্বাস্তু হয়ে যায়, আরেকটা রাষ্ট্রে যায়, সেই রাষ্ট্রটা যখন আবার তার মতো করে থাকে না, তখন কিন্তু তারা উদ্বাস্তু হয়ে যায়। ফলে মতিউর রহমান, মাহফুজা নাম, বদরুদ্দিন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ খান, এরা কখনো স্বার্থে, কখনো ওদের শিক্ষার কারণে, কখনো কখনো আপনার অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলতে পারে, কিন্তু তাদের স্বপ্ন কিন্তু খান খান হয়ে গেছে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার ফলে। তবে এমন নয় যে সব ভারতবর্ষ থেকে এসে, তা না, আপনি এই দেশের থেকেও উদ্বাস্তু হতে পারেন। কারণ হলো যে এই শুধু বর্ডারটা ক্রস করাতেই যে একটা মুসলমান দেশে বসবাসের স্বপ্ন, তা না। এই দেশেরও তো লক্ষ কোটি মানুষের সেই স্বপ্ন ছিল। পরে আমরা অনেকে চেঞ্জ হয়েছি, কিন্তু অনেক মানুষ চেঞ্জ হতে পারেনি। সেই মানুষগুলোই কিন্তু এখন বিএনপি করে, এবং এরাই কিন্তু পাকিস্তানি সেকুলার। আমিও সেখানে উদ্র করছি যে বিএনপিকে সবাই সচেতনভাবে করে, তা না, কিন্তু একটা সাম্প্রদায়িক মুসলমান দেশে বসবাসের তাদের যে আকাঙ্ক্ষা, এইটাকে আসলে পুরোপুরি মুসলমানদের উপর দোষটা দেওয়া যাচ্ছে না। দোষটা হলো ভারত ভাগের সময় যারা ভারতের নেতা ছিলেন, সেই নেহেরু, জিন্না, গান্ধী বা আরো যারা যারা আছে, অনেক ধরনের কাহিনী প্রচলিত আছে, আপনারা জানেন। আবার বাংলা মানে পশ্চিমবঙ্গ, বাংলা, এই অঞ্চলটা পৃথক রাষ্ট্র হওয়ারও একটা স্বপ্ন ছিল, সবই ছিল। ওইটাও কিন্তু মুসলিম সাম্প্রদায়িকতা থেকে। এই কাজে কিন্তু বদরুদ্দিন উমরের আব্বা কিন্তু জড়িত ছিল, যে সে বাংলাদেশটাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলা, এই অঞ্চলটাকে সে একটা আলাদা রাষ্ট্র করতে চেয়েছিল। কিন্তু ওটাও স্বপ্নটা ছিল মুসলিম সাম্প্রদায়িকতা, যার কারণে জিন্না কিন্তু এটাতে অনুমতি দিয়েছিল। হিন্দুরা আবার, ওই নেহরু সাহেবরা আবার অনুমতি দেয় না। কারণ হলো এক পক্ষ হিন্দু সাম্প্রদায়িকতা, এক পক্ষ মুসলমান সাম্প্রদায়িকতা। অবশ্য নেহরু ব্যক্তিগতভাবে অসাম্প্রদায়িক মানুষ, জিন্নাও কিন্তু অসাম্প্রদায়িক মানুষ। মেবি জিন্না নেহরুর চেয়ে বেশি অসাম্প্রদায়িক ছিল, কিন্তু কূপমণ্ডুকতা, ক্ষমতার লোভ এবং প্রকৃত শিক্ষিত হতে না পারা, কিংবা মুসলিম সাম্প্রদায়িকতা কি রূপ লাভ করবে তার স্বপ্নের ভবিষ্যতের পাকিস্তানে, সেই সম্পর্কে বোঝার মতো আপনার ভবিষ্যৎ দ্রষ্টা না হতে পারা, এগুলো ছিল জিন্নার দোষ। যাই হোক, আমরা মূল বক্তব্যে ফিরে আসি। মূল বক্তব্য হলো এই যে আইরিন খান, দেখেন আইরিন খান একজন পাকিস্তানি সেকুলার। তার হয়তো পিতামাতা বাংলাদেশের, কোন দেশের আমি মানে সিলেট বা কোথাও হবে, কিন্তু তারা তো পাকিস্তান রাষ্ট্রটিতে বসবাস করতে চেয়েছিলেন। সেই রাষ্ট্রটা বঙ্গবন্ধু ভেঙে দিয়েছে। ফলে বঙ্গবন্ধুকে যত ধরনের ঘৃণা করা যায়, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন উমর, এরা করতেই থাকবে। এর জন্য এদের আসলে আপনি কতটা দোষ দিতে পারেন? মানুষকে তো আসলে কোনো দোষ দেওয়া যায় না। তার পরিস্থিতি, তার শিক্ষা, তার বেড়ে ওঠা, সবকিছু মানুষের দোষ গুণের জন্য দায়ী। আর যারা এরকম স্টেটলেস হয়ে যায় আসলে, যেমন আইরিন খান, উনি ব্রিটিশ সিটিজেন, এরা সংস্কৃতিহীন মানুষ, কৃষ্টিহীন মানুষ। এবং প্রতিটা আপনি পাকিস্তানি সেকুলার, আইরিন খানকে আপনি যদি মনে করেন যে ঢাকায় যে ইমরান হায়দার যে আছে এখন পাকিস্তানের হাই কমিশনার, এদের সাথে আপনি কথা বললে, আপনি যদি এদের সাথে মিশতে পারেন, আপনার মনেই হবে না যে ইমরান হায়দার পুরুষ, আইরিন খান নারী, এটা বুঝতে পারবেন। বাট এদের আর কোনো কিছুতে আপনি কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এটা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, নুরুল কবির, আইরিন খান, তাদের ব্যথাটাও কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যখন ভবিষ্যতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ব, এই পাকিস্তানি সেকুলার যারা মনোজগতে পাকিস্তান চান কিন্তু বাংলাদেশে তাদের দুর্ভাগ্যজনকভাবে বসবাস করতে হবে, তাদের মনের কষ্টটা যদি আমরা বুঝতে পারি, আমরা তাদের সাথে তাদেরকে বেটার অফার দিতে পারবো।
সহানুভূতি কিন্তু কাউকে কোনো কিছু অফার করার পূর্ব শর্ত। আমি এদের প্রতি যথেষ্ট পরিমাণে সহানুভূতিশীল, আর আমি তো মানুষ হিসাবে মানবিক। জঙ্গিরা খুন ঘৃণা ছড়িয়েছে, আমি বারবার বলছি যে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। খুন ঘৃণা আমাদের সংস্কৃতি নয়, আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো যে আপনার সম্প্রীতির পথ এবং ন্যায় বিচারের পথ। এখন আইরিন খানের ওই ইন্টারভিউর কথাটাতে আসি। আইরিন খান ইন্টারভিউতে চাতুর্যের অংশ নিয়েছে। চাতুর্যটা কি, তাকে ওই ইন্টারভিউয়ার ডয়চে ভেলের যে ছেলে, সেও তো পাকিস্তানি, অর্থাৎ বাংলাদেশের অবশ্যই নাগরিক হতে পারে, কিন্তু সে তো এই যে খালিদ মুহিউদ্দিন, এরা সবাই তো আসলে পাকিস্তানি সেকুলার। লক্ষ কোটি পাকিস্তানি সেকুলারে বাংলাদেশ ভর্তি। আর এদের যে ইন্টেলেকচুয়াল অংশটা, এটা কিন্তু বাংলাদেশের একটা কঠিন সমস্যা, যেটা আমাদের সমাধান করতে হবে। সে প্রশ্ন করছে যে ওই জাতিসংঘের যে রিপোর্ট করেছিল, সেই রিপোর্টের উপর আইরিন খানকে যখন প্রশ্ন করে, আইরিন খান চাতুর্য করেছে, কিন্তু আসলে প্রশ্ন উত্তর এমন ভাবে দিয়েছে যে নিজে স্ববিরোধী কথাবার্তা বলেছে। আইরিন খান বলল যে এটা 8ই আগস্ট পর্যন্ত জাতিসংঘ তদন্ত করেছে, 8ই আগস্টের পরে তদন্ত করে নাই। এটার উত্তর আইরিন খান আবার দিচ্ছে যে একটা ডেট তো থাকতে হবে। তারপর আইরিন খান বলছে যে জাতিসংঘ মিথ্যা কথা বলে জাতিসংঘের কি স্বার্থ আছে। এই দুটো কথার জবাব দিয়ে এই ভিডিওটা শেষ করে দিব। প্রথম কথা, আইরিন খান, আপনি কি জানেন না ইউনুস 8 তারিখ ক্ষমতা গ্রহণ করছে? ইউনুস 8 তারিখ পর্যন্ত প্যারিসে বসেছিল যাতে জঙ্গিরা যথেষ্ট পরিমাণে আওয়ামী লীগ খুন করতে পারে। আপনি জানেন না আইরিন খান এগুলো? আপনি তো হিউম্যানিস্ট, আপনি মানবাধিকার কর্মী, অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের প্রধান ছিলেন 9 বছর। আপনি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, কি কলাম টলাম লেখেন ওগুলো আমি অবশ্য জানি না, কারণ আপনারা বুঝতেই পারছেন যারা আমার এই বক্তব্য দেখছেন, যারা পাকিস্তানি সেকুলার এবং ইন্টেলেকচুয়াল, এদেরকে আমি ইন্টেলেকচুয়ালি মনে করি না। ইন্টেলেকচুয়াল হতে হলে আপনাকে প্রথমেই সংস্কারবিহীন মানুষ হতে হবে। কোনো ধরনের সংস্কার মনের মধ্যে পুষে রেখে কেউ কখনো ইন্টেলেকচুয়াল হতে পারে না। এই পাকিস্তানি সেকুলার ইন্টেলেকচুয়ালরা বাংলাদেশে বসে কোনোদিন ইন্টেলেকচুয়াল হতে পারবে না। সেই জন্য আমরা সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, এদের মধ্যে এত গোজামিল দেখি। এরা যদি পাকিস্তানে চলে যায় আবার কিন্তু সেখানে ইন্টেলেকচুয়াল হতে পারবে, কারণ ওদের থট প্রসেসে কিছু কিছু তখন যুক্তি আহরণ করা সম্ভব হবে। এখন সেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তাদের রাষ্ট্রই তো নাই। তাদের প্রথম এবং প্রধান স্বপ্ন হলো যে রাষ্ট্র, ওই যে ফরহাদ মজা কিন্তু বারবার বলে রাষ্ট্রটা নির্মাণ করি, রাষ্ট্রটা নির্মাণ করি। ও আসলে যেটা নিজেও বোঝে না, যে পাকিস্তানটাকে নির্মাণ করতে চায়, অর্থাৎ বাংলাদেশটাকে সে পাকিস্তান করতে চায়, আরেকটা পাকিস্তান হবে, কিংবা পাকিস্তানের সাথে সংযুক্ত একটা রাষ্ট্র হবে। সেইটাকে সে বোঝাতে পারে না, বা বোঝাতে গেলে সে হয়তো ভাবে যে সে এখন যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে সেটা করা সম্ভব হবে না, কিংবা সে বোঝেও না যে সে কি বলতে চায়, রাষ্ট্র নির্মাণ বলে। ফলে আপনি যদি যুক্তির মানুষ হন, আপনি কিন্তু ফরহাদ মজারের রাষ্ট্র নির্মাণের চিন্তা ধারণা, এটাকে আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না। আপনি ফরহাদ মজারকে কোনোভাবেই বুঝতে পারবেন না যদি না আপনি এই পাকিস্তানি সেকুলার এই ধারণাটা সম্পর্কে আপনার বোঝাপড়া না থাকে। দেখেন, কোটি টাকার বক্তৃতা দিয়ে দিচ্ছি, আপনি তো শুধু দেখবেন এটা। হ্যাঁ, এটা তো কেউ টাকা দিয়ে দেখবেন না, তো দেখেন শুধু। ভবিষ্যতে হয়তো কোটি টাকা চাওয়াও যাইতে পারে এই যে কথাগুলো বলছি এটার জন্য। আইরিন খান বললেন যে 8 তারিখ পর্যন্ত একটা ডেট দিতে হয়। না আইরিন খান, একটা ডেটের জন্য না। ইউনুস চেয়েছে যে জাতিসংঘ 8 তারিখের পরে যে বর্বরতা হয়েছে সেটা সম্পর্কে তদন্ত করবে না, যাতে ইউনুসের নাম কোথাও না আসে। তাহলে জাতিসংঘ কি কাঁচা ঘাস খায়? আপনি তো অনেক স্বাস্থ্যকর খাবার খেয়ে পরিপুষ্ট মানুষ হয়েছেন, আপনি একজন সুন্দরী নারী, সুন্দর মানুষ। কাঁচা মাছ খেয়েছেন, আমি বলছি মানে আমাদের বাঙালি ভাষায় বলছি আর কি, যে অপুষ্টিতে তো আপনি ভোগেন না। জাতিসংঘ কি অপুষ্টিতে ভোগে? তাহলে 8 তারিখ কেন নির্ধারণ করলো? এটা 15 তারিখ কেন হলো না? জাতিসংঘের প্রতিবেদনে শুনেছিলাম যে, তখন আমিও সেই প্রতিবেদন পড়ি না। আমাকে আবার বললেন যে আপনি তো প্রতিবেদন পড়েনি, আপনি কেন বক্তৃতা দিচ্ছেন? দেখুন, আমি তো একটু লেখাপড়া করা মানুষ, আমি কোনো গার্বেজ পড়ি না। সেটা জাতিসংঘ তৈরি করুক কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর লিখুক বা যেই লিখুক, হ্যাঁ, গার্বেজ পড়ে তো জীবনকে আমরা ক্ষতিগ্রস্ত, মানে জীবন তো খুবই সংক্ষিপ্ত, তাই না? আমি যদি 100 বছরও বাঁচি সেটাও তো সংক্ষিপ্ত সময়। গার্বেজ আমি পড়ি না। তবে যেটা আমি খবরের কাগজ শুনেছিলাম যে জাতিসংঘ আরো বেশি দিনের তদন্ত করতে চেয়েছিল, ইউনুস দেয় নাই। যখন আরো বেশি দিনের তদন্ত করতে চায়, ইউনুস দেয় না, তখন তারা তদন্ত কেন করলো জাতিসংঘ? এটার উত্তর কিন্তু আপনারা অনেকে জানেন না। আইরিন খান জানলে জানতে পারে, আইরিন খান জাতিসংঘে চাকরি করে, নাও বুঝতে পারে। তারা এটা করলো কেন জানেন? জাতিসংঘ কিন্তু আবার একটা তাদের ইন্টারনাল একটা স্বার্থ রক্ষা করে। বাংলাদেশের আর্মি যেমন তার স্বার্থ রক্ষা করে, আর্মির যে ব্যুরোক্রেসি, বা বাংলাদেশের সিভিল সার্ভিস তার যে স্বার্থ রক্ষা করে। দেখবেন ক্যাডারে কিন্তু দ্বন্দ্ব লেগে আছে, প্রত্যেকের। জাতিসংঘ তার স্বার্থ চায়, অর্থাৎ তার ন্যায্যতা প্রমাণের জন্য তাকে কাজ করতে হয়। আমি বলছি না জাতিসংঘ অপ্রয়োজনীয় সংগঠন, সেটা বলা অনেক কঠিন কথা, কিন্তু জাতিসংঘকে তার ন্যায্যতা প্রমাণের জন্য তাকে কাজ বের করতে হয়। ফলে এরা অনেক ধরনের কম্প্রোমাইজ করে। সেই জন্য ইউনুস বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু সে 8 তারিখ পর্যন্ত তদন্ত করলো, একটা কিছু তো করলো।
জাতিসংঘ কিন্তু পদ্ধতিতে এটা, আমেরিকা বাধা দিলে একটা কিছু মানে যতটুকু বাধা দেয় ততটুকু যায়, তত্ত্বগতভাবে কোনো রাষ্ট্র বাধা দিলেই সে তার ওই জায়গায় তারপরের স্টেপ কিন্তু জাতিসংঘ নিতে পারে না। এটা জটিল সংগঠন, যেহেতু আবার সিকিউরিটি কাউন্সিলে 5টা ভিটো পাওয়ার আছে তারা যখন বলে সেটা আর হয় না। ফলে জাতিসংঘ কিন্তু সবসময় কম্প্রোমাইজ করে। কিন্তু এটাই শেষ কথা না। আইরিন খানের আমি কথাগুলো আইরিন খানকে সরাসরি বলছি যে উনি বলে দিলেন যে 8 তারিখ একটা ডেট থাকতে হবে, না ডেট একটা থাকতে হবে এটার জন্য না। আইরিন খান, আপনি যথেষ্ট বুদ্ধিমতী আমি মনে করি যে এই যে চাতুর্যটা করলেন, আপনি একজন ভালো কূটনীতিকের দক্ষতা আপনার হবে না। অর্থাৎ এটা বলে আবার কথাটাতে চলে আসি। কথাটা যখন আসলে দেখেন, কূটনীতিক অনেকে মনে করে যে চতুর লোকজন হইল কূটনীতিবিদ। কূটনীতি কথাটাই তো খারাপ, মানে এই শব্দটা তো আমাদের কাছে কূটনীতি, কূটনামি, আমাদের কাছে এটা কিন্তু নেগেটিভ কনোটেশন আছে। কিন্তু সত্যিকারের একজন কূটনীতিক হতে হলে চাতুর্যের মাধ্যমে হওয়া যায় না, যেটা আইরিন খান এই চাতুর্যের আশ্রয় নিয়েছেন এই রিপোর্ট সম্পর্কে কথা বলতে গেলে গিয়ে এই সাংবাদিকের সাথে, যে একটা ডেট থাকতে হবে, এই জন্য 8 তারিখ। আইরিন খান এটা বলতে পারতেন যে হ্যাঁ ডেটটা 8 তারিখ হওয়াটা অ্যাকসেপ্টেবল না। এটা যদি আইরিন খান বলতেন, আমি বলতাম যে আইরিন খান কিন্তু একজন ভালো রাষ্ট্রদূত হবেন। আর আইরিন খান যদি 8 তারিখ ডেটটা অ্যাকসেপ্টেবল না বলতেন ডয়েচে ভেলেকে, আইরিন খানের কি নিয়োগ তারেক রহমান বাতিল করে দিতেন না। আবার আইরিন খান সম্পর্কে অনেক জায়গায় কিন্তু ধারণা করা হচ্ছে সে আবার নতুন ডিপ স্টেটের নিয়োগ, যেটা আমরা ইউনুসের ক্ষেত্রে দেখেছি। ইউনুস ঠিক ডিপ স্টেটের নিয়োগ না হলেও পশ্চিমারা এইভাবে অনেক লোকজনকে আপনার পেলে পুষে বড় করে। আমাদের দুঃখ এবং দুর্ভাগ্য যে ইউনুসের মতো এত বদমাস তারা কাউকে তো তৈরি করে নাই। আমি আশা করবো আইরিন খানকে যদি সেরকম কেউ চুজ করে থাকে, উনি এতটা ইউনুসের মতো খারাপ হবেন না। আমরা আইরিন খানকে আরো ভালো মানুষ হিসাবে দেখতে চাই। কিন্তু এই যে চাতুর্যটা আইরিন খান করলো না, এই প্রথম যদি তার একটা পাবলিক ডিপ্লোমেসি বলে থাকেন, সেইখানে আইরিন খান তার যে মাইন্ডসেট দেখিয়েছেন, মাইন্ড অ্যান্ড মাইন্ডসেটের মধ্যে পার্থক্যটা তো আপনারা সবাই নিশ্চয়ই বোঝেন। মাইন্ডসেট হলো ঠিক একটা অস্বাভাবিক মাইন্ড, যদি সহজভাবে বলতে যাই আর কি। সেখানে আইরিন খানের যে মাইন্ডসেট আমরা দেখলাম, সেটা ঠিক ভালো কূটনীতিক হওয়ার জন্য ভালো নয় আর কি। তবে মন্দ কূটনীতিকরা হয় ট্রানজ্যাকশনাল। আপনার কূটনীতির দুটো জিনিস হয়, ট্রানজ্যাকশনাল কূটনীতি কোনো কূটনীতি না, যে কেউ করতে পারে। ট্রানজ্যাকশনাল কূটনীতিটা কি, যে আপনি আমাকে এ দিবেন, আমি আপনাকে বি দিব। আপনি শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিবেন, আর আমি আপনাকে বাংলাদেশের ক্ষমতায় বসাবো। এটা হলো ট্রানজ্যাকশনাল কূটনীতি। এটা যে কেউ করতে পারে, যে কোনো মন্দ লোক করতে পারে, যে কোনো চতুর লোক করতে পারে। কিন্তু সঠিক মানে কূটনীতিতে, আর আমাদের তো ট্রানজ্যাকশন করার আসলে খুব ম্যানুভার করার ট্রানজ্যাকশনে আমরা তো পারি না। বাংলাদেশে তো সেই সামর্থ্য নাই ট্রানজ্যাকশন করার, তাহলে তো দেশই দিয়ে দিতে হবে ইউনুসের মতো। ফলে আমাদের আসলে কূটনীতিতে যেতে হবে, যেটার জন্য আপনার যুক্তি, সততা, এগুলোর গুরুত্ব আছে। আইরিন খান সেটা দেখাতে পারেননি। অর্থাৎ উনি কেমন রাষ্ট্রদূত হবেন আমি এখন কল্পনা করতে পারছি। অর্থাৎ 8 তারিখ যেটা আইরিন খান ডিফেন্ড করলেন যে একটা ডেট দিতে হবে, অবশ্য আইরিন খান কিছু বলেছে, কিন্তু কথা হলো যে আইরিন খানের কথাগুলো সব বিরোধী আর কি। আর একটা জিনিস আইরিন খান বলেছে যে জাতিসংঘের কি স্বার্থ আছে এখানে মিথ্যা কথা বলে। জাতিসংঘ তো নিজে কোনো বডি না, এটা তো মানুষ চালায়। মানুষের স্বার্থ কতভাবে নির্ধারিত হয়, কে কাকে চাকরি দেয়। আপনি যে আজকে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন, আপনার কি স্বার্থ আছে তারেক রহমানের সরকারকে ডিফেন্ড করার জন্য? আপনি নিশ্চিতভাবে আপনার কোনো না কোনো স্বার্থ আছে। আপনি সম্মান চাচ্ছেন বা বেতন নিবেন, বা যেটা কল্পনা করা হচ্ছে যে আপনাকে আরো উপরের মহল থেকে কেউ নিয়োগ করেছে, সে পর্যায়ে আমি যেতে চাই না। আমাদের এখানকার আলোচনা থাকবে আমার বন্ধুদের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের লোকের জন্য, তাদের চিন্তাটাকে প্রসারিত করা। আমার প্রতিটা বক্তব্যের উদ্দেশ্য কিন্তু চিন্তাকে প্রসারিত করা, অর্থাৎ যুক্তির সাথে চিন্তা করতে শেখানো মানুষকে। এই উদ্দেশ্যে কিন্তু আমি বক্তৃতাগুলো দেই। জাতিসংঘের অনেক ধরনের স্বার্থ আছে। আইরিন খান এটা বোঝেন না আসলে। এখন উনি যদি একজন ইউএন সিভিল সার্ভেন্ট বা আমলা হিসাবে সেটা বলেন, সেটা তো তার ব্যক্তিগত কথা। আমি আমার কথা বলবো যে আমাদের কি স্বার্থ আছে মুক্তিযুদ্ধের পক্ষে, এটা বলা যায়। আসলে স্বার্থ সমূহ স্বার্থ আছে। এই যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে সামনে বসিয়ে রেখে ইউনুস যে বাংলাদেশের মানুষকে এত বড় একটা ধোঁকা দিল যে রোহিঙ্গাগুলো আগামী ঈদ মিয়ানমার গিয়ে করবে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যে এই কথাটা গুতেরেস সাহেব বলে নাই, কিন্তু ইউনুসের এই কথা তো তার সামনে বলেছে। তার মানে তো অনেকটা হলো যে হয় গুতেরেসকে ধোঁকা দিয়েছে, অথবা গুতেরেস ইউনুসের কথা মেনে নিয়েছে। তাদের নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া এগুলো হয়? ইউনুসকে প্রোটেক্ট করার স্বার্থ আছে, আরো গভীরের স্বার্থ থাকতে পারে, মার্কিনীদের স্বার্থ থাকতে পারে। ফলে আইরিন খান আমাদেরকে যেভাবে, মানে আইরিন খানের এই ইন্টারভিউ দেখে এর ভেতরের কথাগুলো অনেকে বুঝতে পারবে না, সেই জন্য এটা বললাম আর কি, যে জাতিসংঘের কি স্বার্থ আছে। এবং একটু হাসি দিয়ে এই পাকিস্তানি সেকুলারদের এই আরেকটা জিনিস, এরা একটা ক্রুড় হাসি দেয়, দিয়ে কথাগুলো বলে। আমিও ক্রুড় হাসি হয়তো দিচ্ছি এখন, কারণ আমাকেও তো এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু সত্য কথা হলো যে আমি ক্রুড় হাসি যেগুলো দিয়ে তাচ্ছিল্য করে দেই, আর আইরিন খানও দিচ্ছেন, কিন্তু সেখানে কিন্তু লুকোচুরি আছে। কিন্তু আমি দিয়ে শুধু অপমান করার জন্য, আর আইরিন খান দিচ্ছেন লুকোচুরি করার জন্য। পার্থক্য আছে কিন্তু আমাদের দুইজনের হাসিতে। কারণ আমি বাঙালি, আমি সৎ,
আইরিন খান পাকিস্তানি সেকুলার, আমি বাঙালি সেকুলার, আইরিন খান পাকিস্তানি সেকুলার, তিনি অসৎ। আর পাকিস্তানি সেকুলাররা গিয়ে কিন্তু দেখেন পাকিস্তানটাকে ধ্বংস করে, পাকিস্তান না, আইরিন খানকে বলছি না ব্যক্তিগতভাবে, এই যে রূপা হক নামে একটা মেয়ে আছে, ব্রিটিশ এমপি, তার মন মানসিকতা দেখেন। কিছু বললাম না, কারণ ব্রিটিশ সরকারের অংশ, খারাপ কথা বলা সবসময় তো বলি, আজকে হয়তো বলছি না। এরা আসলে অবশ্য যুক্তরাজ্যের লোকজন নিশ্চয় বুদ্ধিশুদ্ধি আছে, তারা এগুলো দেখবে যে রাষ্ট্রটা মানে ইউকের মতো একটা গণতান্ত্রিক সমাজকে এরা জঙ্গিবাদে ভরে তুলছে। এদের কোনো সংস্কৃতি নাই। এই পাকিস্তানি সেকুলারগুলো যেগুলা ইউকেতে গেছে, সংস্কৃতিহীন, কৃষ্টিহীন, আপনার শিকড়বিহীন মানুষ কিন্তু পাকিস্তানি সেকুলাররা, যার একটা সম্মানিত সদস্য হলেন আইরিন খান। এই সমালোচনাগুলো আমার আসলে প্রাসঙ্গিকভাবে আমি আইরিন খানকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে বলতে চাই না। আইরিন খানকে আমি তো বললাম যা যা করার সেটা তারেক রহমানের সরকার পরিপূর্ণভাবে করে নাই, ওনাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার দরকার ছিল যতটুকু তার অর্জন। কিন্তু সত্য কথা হলো যে উনি ভালো রাষ্ট্রদূত হতে পারবেন না। আর মাইন্ডসেট যেটা, এটা আসলে রাতারাতি চেঞ্জ করা যায় না। আপনার মাইন্ড অ্যান্ড মাইন্ডসেট এই শব্দ দুটো তো বের হয়েছে, আসলে দুটো পার্থক্য আছে বিধায় মাইন্ডসেটটা তৈরি হয় ধীরে ধীরে, আপনার পরিবার থেকে তৈরি হয়। এই যে ফাহাম আব্দুল সালামের মতো নাদুস নুদুস গোল গাল ফর্সা চেহারার একটা ছেলে এত গালি কিভাবে দিতে পারে? এবং গালি দেওয়াটাকে সে মনে করে যে তার উন্নত কৃষ্টির পরিচয়। শিক্ষা থেকে, তার পরিবার থেকে, হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা থেকে। আমার মনে হয় আমি যা বলতে চেয়েছি বলে ফেলেছি। বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে শোনার জন্য